আসসালামু আলাইকুম। আজকে আমি মিস্ট ম্যাচ সিজন 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। যদি আপনারা সিজন 1 আর 2 না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে চেক করতে পারেন, সেখানে আগেই সিজন 1 আর 2 দেওয়া আছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। সিজন 3 শুরু হয় 3 বছর পরের থেকে, অর্থাৎ সিজন 3 কাহিনীও 3 বছর পরের থেকেই হয়। এখানে আমরা ডিম্পল এবং ঋষিকে একটি ঘরের ভিতরে দেখাই, যেখানে এমন মনে হচ্ছিল কোন রুমে কি কোথায় কি রাখবে এসব তারা ডিসাইড করছিল। তখনই ঋষি কিছু পেন্টিং দেখিয়ে বলে এখানে এই পেন্টিং গুলো থাকবে, অর্থাৎ কিছু ট্রাভেল করার সেসব ছবি। ঋষি বলে আমি আর তুমি ট্রাভেল করে এরকম ছবি বানাবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে মানুষের কাল্পনিক দুনিয়া অনেক সুন্দর হয়, মানুষ তার ইচ্ছা মতো যে কোনো কিছু কল্পনা করতে পারে, কিন্তু বাস্তব কি তেমন হয়? তখনই আমরা দেখি ঋষি এবং ডিম্পল এক জায়গায় না, আসলে আলাদা। তারা যেখানে ছিল এটা একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লেন করছি। নন্দিনী আসলে একটি নতুন বেটারভার্স নামে একটি ইউনিভার্স বা একটি ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করার চেষ্টা করছে, যেখানে বিভিন্ন রকমের ওয়ার্ল্ড থাকবে। সেখানে মানুষ তার কল্পনার মতো যা ইচ্ছা তাই করতে পারবে, নিজেদের ইচ্ছা মতো সেই দুনিয়াটি সাজাতে পারবে। এমনকি দূরে থাকা দুটি মানুষও ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে মিলিত হতে পারবে। আর ডিম্পল আসলে আম্বালায় ছিল, ঋষি ছিল হায়দ্রাবাদ। তারা সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডেই সেখানে একসাথে মিলে এসব ডিসাইড করছিল। নন্দিনীর এই যে প্রজেক্টটা ছিল, এর পিছনে নন্দিনী তার সকল ফান্ড সবকিছু দিয়ে দিয়েছিল। এখানের হেড ছিল ঋষি। নন্দিনী এই 3 বছরে ঋষিকে অনেক বিশ্বাস করা শুরু করেছে। ঋষি জীবনও চেঞ্জ হয়ে গেছে। ডিম্পল যে আগে নিজে যে লাইফটা চেয়েছিল সেই লাইফটাই আসলে এখন ঋষি লিড করছে। ডিম্পল যেমন নন্দিনীর চোখে ফেভারিট হতে চেয়েছিল, সাকসেসফুল হতে চেয়েছিল, সব সময় এই আইটি সেক্টরের কাজে ব্যস্ত থাকতে চেয়েছিল, এমনটা এখন ঋষি নিজে করে। ঋষি ডিম্পলকে সময় দেওয়ার মতো সেই সময় পায় না, সে অনেক বেশি ব্যস্ত থাকে। নন্দিনীর ডান হাত হয়ে যায় ঋষি। এখানে আরো কিছু মানুষের জীবনের চেঞ্জেস দেখানো হয়। ঋষি ও আনমোল যারা শত্রু ছিল তারা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আনমোল আর ভিনির রিলেশনশিপও 3 বছর হয়ে গেছে। ভিনির জন্য আনমোল অনেক চেঞ্জ হয়ে যায়। সে এখন কাউকে বুলি করে না, আগের মতো অ্যারোগেন্ট না, এক কথায় বলতে গেলে ভালো মানুষ হয়ে গিয়েছে। এখানে আমাদের সেলিনাকেও দেখানো হয়। সেলিনা যে আগে নিজের পরিচয় লুকাইতো, সবার থেকে লুকিয়ে থাকতে চাইতো, সে এখন অনেক এক্সট্রোভার্ট হয়েছে, সব জায়গায় সে শাইন করছিল। কেরোর লাইফ যদি পরিবর্তন না হয়ে থাকে সেটা ছিল ক্রিশ। ক্রিশ আগের মতোই ছিল, ফাঁকিবাজ। ডিম্পলের লাইফও পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। নন্দিনীর ইনস্টিটিউটে ভর্তি হতে না পারে ডিম্পল অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। সে অন্যান্য আইটি কলেজেও ট্রাই করেছে, কিন্তু কোথাও তার হয় না। হয় না বলতে সে সেইভাবে চেষ্টাই করে না। ডিম্পল এই সব নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। সে যে লাইফ চেয়েছিল সেই লাইফ এখন ঋষি লিড করে। সে পড়ালেখায় ঠিকমতো মনোযোগ দিত না। ডিম্পল কারোর সাথে মিশতো না, তার কোনো বন্ধু বান্ধব ছিল না, একা থাকতো, হাসি খুশিও থাকতো না। এই সব নিয়ে ডিম্পলের বাবা মা অনেক বেশি আপসেট ছিল। তারা চাইতো কোনোভাবে ডিম্পল মুভ অন করুক। এখানে আমরা আরেকটা জিনিস দেখি, ডিম্পলকে সিড স্যার বারবার কল দিচ্ছিল, কিন্তু ডিম্পল একবারও কল ধরছিল না। অন্যদিকে সিড স্যার আর জিনাতেরও লাভ স্টোরি শুরু হয়ে গিয়েছে। জিনাত আসলে বাচ্চাদের পড়াশোনা করায়, আর বাচ্চাদের সাথে তার এবং সিডের কমিউনিকেশন অনেক বেশি ভালো হয়ে যায়। এখানে আমরা জিনাত এবং সিডের কনভারসেশন থেকে জানতে পারি এই যে আইটি কলেজগুলো ছিল এগুলোর ফিস খরচ খুবই বেশি ছিল, লাখের উপরে। কিন্তু এখন একটি নতুন আইটি কলেজ ওপেন করা হচ্ছে যার নাম এলএলআইটি। এই এলএলআইটিতে শুধু মেধাবীরাই থাকতে পারবে, যারা গরিব, এত ভালো এক্সপেন্সেস অ্যাফোর্ড করতে পারবে না, তারাই শুধু এলএলআইটিতে ভর্তি হতে পারবে। আর এই এলএলআইটির হেড হচ্ছে সিড নিজে। সিড অনেক করে চায় যাতে ডিম্পল তাদের জয়েন করুন, কারণ সে জানে ডিম্পল কতটা মেধাবী। কিন্তু সমস্যা হচ্ছে ডিম্পল কোনোভাবে তার ফোন ধরছে না এবং এলএলআইটিতে ভর্তি হতে চাচ্ছিল না।
এরপর আমরা দেখি ডিম্পলের বাবার প্রমোশন হয়েছে, সে এখন সিনিয়র ম্যানেজার। সে ডিম্পলকে ডেকে তার অফিসে নিয়ে যায় আর এই খুশির সংবাদটি দেয়। সে ডিম্পলকে মোটিভেট করার ট্রাই করে, বলে যে আমি কখনো ভাবিনি আমি সিনিয়র ম্যানেজার হব, তোমারও উচিত মুভ অন করার, এক জায়গায় ফেসে না থাকা, সেটা নিয়ে আর মন খারাপ না করা। কিন্তু ডিম্পল কথাগুলো এভাবে পাত্তা দেয় না। ডিম্পলের বাবা মা আসলে অনেক বেশি স্যাড ছিল ডিম্পলের এই ডিপ্রেশনের কারণে। সে কোনোভাবে মুভ অনে করছিল না। যে আইটি সেক্টরে ঢোকার জন্য সে নিজের জীবনও দিতে পারত, সে আইটি সেক্টর থেকে তাকে বারবার ডাক পাঠানো হচ্ছে, সে সেই কলেজে ভর্তি হতে চাচ্ছে না। তাই ডিম্পলের বাবা রাতে ডিম্পলকে অনেক ভালোভাবে বোঝায়। সে বলে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব, নিজের শরীরের যত্ন নিব। সে আরো অনেক ইমোশনাল কথা বলে যাতে সে এলএলআইটিতে ভর্তিতে রাজি হয়ে যায়। অবশেষে ডিম্পল এলএলআইটিতে ভর্তিতে রাজি ঠিকই হয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা সে ঋষিকে বলে না। সে চাচ্ছিল ঋষিকে সে সারপ্রাইজ দেবে। অন্যদিকে নন্দিনী সবাইকে ডেকেছিল। আসলে এখানে সেলিনা, আনমোল, ঋষি এরা নিজেদের কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, কিন্তু ক্রিস খুবই ফাঁকিবাজ ছিল। ক্রিসকেও তাদের বেটার ভার্সের গ্রুপে ঢুকায়, কিন্তু আনমোলের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এখানে নন্দিনী সবাইকে বলছিল যে আমি এই বেটারভার্সের পিছনে আমার সব অর্থ, এইখানে সব ফান্ড লাগিয়ে দিয়েছি, কোনোভাবে যেন এটি আনসাকসেসফুল না হয়। সে আরো বলে এর সিকিউরিটিতে যেন বিন্দু মাত্র কোনো কমতি না থাকে, আর কোনোভাবে বেটারভার্স সম্পর্কে যাতে বাইরে কেউ না জানে। আর সে ঋষিকে অনেক বেশি বিশ্বাস করত। এই ব্যাপারটাই ঋষি কেন যেন ভয় পায়। এরপর আমরা বুঝতে পারি যেহেতু ডিম্পল এখানের অ্যাক্সেস জানে না বা অ্যাক্সেস নিতে পারে না, সেজন্য এখানে ফায়ারওয়াল মান নামে একটি সিকিউরিটি ওয়াল আছে, যেটি বারবার ডিম্পলের জন্য ঋষি ড্রপ করে, যাতে ডিম্পল বেটারভার্সে ঢুকে তার সাথে ট্রাভেল করতে পারে বা একসাথে তারা সময় কাটাতে পারে। সিট একটি নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিল, সেখানে অনেক প্যারাগ্লাইড বা অনেকে যেটাকে প্যারাসুট ভাবেন, এরকম অনেক জায়গা ছিল যেখানে ঋষি এবং ডিম্পল একসাথে বসেছিল। ডিম্পল এসব দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। সে বুঝেছিল ঋষি এজন্যই তাকে এখানে ডেকেছে। কি সুন্দর ডিজাইন করেছে। আসলে বেটারভার্সের সম্পূর্ণ ডিজাইনিং এ ঋষির করা। আমরা এখানে দেখি কিছু কিছু গ্লিচ আসছিল। তখন ঋষি বলছে হইতে পারে কিছু ফাংশনে প্রবলেম হয়েছে, এজন্য এসব গ্লিচ আসছে। কিন্তু অন্যদিকে আমরা দেখি কেউ তাদের এই বেটারভার্স দেখতে পাচ্ছে। একটা হ্যাকার যে ঋষি এবং ডিম্পলকে দেখতে পাচ্ছে, তার জন্যই আসলে এই গ্লিচটা আসছিল। এরই মধ্যে এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই আমাদের হ্যাকারকে দেখানো হয়। আপনাদের বোঝার সাথে আমি এর আসল সবকিছুই আগে বলে দেই। এর নাম হচ্ছে রিধিক, যে নিজেকে হৃদ বলে পরিচয় দেয়। সে আসলে একটি মেয়ে, কিন্তু তার শারীরিক গঠন মেয়ের মতো হলেও তার মানসিক গঠন ছেলেদের মতো। তার মেয়ে পছন্দ এবং সে নিজের অপারেশন করিয়ে ছেলেই হতে চায়। তার আসলে এই সমস্যাটি ছিল। সবাই জানতো তার ক্রাশ হচ্ছে নেইমার, কিন্তু রিয়ালিটি হলো সে নিজে ছেলে হয়ে নেইমারের মতো ফুটবল খেলতে চায়। তার মা তাকে অনেক ভালোবাসে, কিন্তু তার সাহস নেই তার ফ্যামিলিকে এই ব্যাপারটা জানাবে। সে বেটারভার্সের অ্যাক্সেস নিতে চায়, কারণ সে বেটারভার্সে গিয়ে নিজের ছেলের রূপ দেখতে চায় এবং ফুটবল খেলতে চায়। সে দেখতে চায় সেখানে মানুষরা তাকে কিভাবে একসেপ্ট করে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে নিজের দুনিয়াতেও সেইভাবেই লাইফ লিড করার চেষ্টা করবে। যেহেতু ঋষি ডিম্পলের জন্য সিকিউরিটি ওয়াল ড্রপ করেছিল, এই জন্যই সে হ্যাকিং এর মাধ্যমে সেই ওয়ার্ল্ড দেখতে পাচ্ছিল, কিন্তু কোনোভাবে সেখানের অ্যাক্সেস নিতে পারছিল না। এজন্য সে প্ল্যান করে কোনো না কোনোভাবে নন্দিনীর সামনে সে ভালোভাবে প্রেজেন্ট হবে, আর কোনো না কোনোভাবে নন্দিনী যাতে তার ইনস্টিটিউটে তাকে নিয়ে নেয়। এজন্য সে হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যান করে। সে তার ফ্যামিলিকে মিথ্যা কথা বলে যে সে এনএনআইটিতে স্কলারশিপ পেয়েছে, অর্থাৎ তাকে ফ্রিতেই এনএনআইটির কোর্স করানো হবে। এটা শুনে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় এবং তাকে সেখানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আনমোল এবং ভিনির রিলেশনশিপটা অনেক সুন্দর থাকে, তারা একসাথে অনেক সময় কাটাতে থাকে। এখানে একটা ব্যাপারটা দেখি, আনমোল আর ভিনি ক্লোজ হয়, কিন্তু কোনোভাবে আনমোল নিজের প্রাইভেট পার্টে ভিনিকে টাচ করতে দেয় না। এরকম যখনই তারা এক্সট্রিম লেভেলে হয়ে যায়, আনমোল কোনো না কোনোভাবে ভিনিকে বাহানা দিয়ে সেখান থেকে সরে আসে। এদিকে ডিম্পল হায়দ্রাবাদ আসার জন্য প্রস্তুতি নেয়,
এলএলআইটি যেহেতু নতুন বানানো হচ্ছে, সেখানে হোস্টেলটা এখনো রেডি হয়নি। এই জন্য ডিম্পলকে বাসা ভাড়া করে থাকতে হবে। তাই ডিম্পলের সাথে ডিম্পলের মাও চলে আসে। এরপর আমরা এলএলআইটির ক্লাস দেখি। এলএলআইটিতে আসলে কোনো একদম নিয়ম বাঁধা ছিল না। এনএনআইটিতে যেরকম ভুল করার কোনো সুযোগই ছিল না, এলএলআইটিতে সিড নিজে বলতো যে তোমরা নিজেদের মতো কাজ করো, ভুল করবে, ভুল থেকেই শিখবে। এনএনআইটিতে একদম ধরা বাঁধা কঠোর নিয়ম ছিল, কিন্তু এলএলআইটির ব্যাপারটা অন্যরকম ছিল। তারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারতো। কিন্তু এনএনআইটিতে নন্দিনী যেই জিনিসটার জন্য রিসার্চ করতে বলবে, যেটা করতে বলবে, তার স্টুডেন্টগুলো সেটা করতেই বাধ্য থাকে। আমরা এখানে এলএলআইটি আর এনএনআইটিকে একদম অপোজিট দেখি, আর এদের মধ্যে ছোটখাটো একটি শত্রুতা বা কম্পিটিশনও আমরা এখানে লক্ষ্য করতে পারি। এরপর ভ্যালেন্টাইন্স ডে আসে। ঋষি তখনও জানতো না যে ডিম্পল এলএলআইটিতে ভর্তি হয়েছে। ডিম্পল আসলে এই দিনে ঋষিকে সারপ্রাইজ দিতে যাচ্ছিল। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই ঋষি একটি প্রোগ্রামের আয়োজন করে, আর এই প্রোগ্রামে হৃদ ঢোকার প্ল্যান করে। সে নিমৃতা, সিজন 2 এ নিমৃতার কথা নিশ্চয় মনেই আছে। ঋষির বেস্ট ফ্রেন্ড নিমৃতা এবং তার গার্লফ্রেন্ড এদের দুজনের লোগো ইউজ করে। সে ঋষিকে এটা বলে যে তারা এখানে পাঠিয়েছে। এটা বলে সে সেখানে টি শার্ট সেলারের হয়ে সেখানে ঢুকে যায়। এখানে আমরা দেখি সবাইকে আলাদা আলাদা ব্যাচ দেওয়া হয়েছিল। যারা গে তারা আলাদা ব্যাচ, যারা স্ট্রেট তারা আলাদা ব্যাচ, যারা সিঙ্গেল তাদের আলাদা ব্যাচ, যারা রিলেশনশিপে তাদের আলাদা ব্যাচ। যেহেতু সেলিনা আর নিমৃতার অলরেডি একটা পাস্ট আছে, সেখানে সে সেই টি শার্টটা দেখে একটু রেগে যায় বা ঘাবড়ে যায়। সে অকওয়ার্ড সিচুয়েশনে হৃদ এবং সেলিনার মধ্যে ছোটখাটো একটি ফাইট হয়ে যায়। এখানে আমাদের নতুন একটি ক্যারেক্টার সাথে ইন্ট্রোডিউস করা হয়, অনুরাধা, যে ভ্যালেন্টাইন্স ডে এই প্রোগ্রামে ঋষিকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। সে ঋষির কাছে গিয়ে কথা বলার ট্রাই করে, কিন্তু ঋষি এক পর্যায়ে বলে দেয় যে সে আসলে টেকেন, তার গার্লফ্রেন্ড আছে। এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। ঋষি লং ডিস্টেন্সের থেকেও সবাইকে জানাতো যে তার অলরেডি গার্লফ্রেন্ড আছে। এখানে আরেকটি মোটা একটি ছেলেকে দেখানো হয়, অনুরাধা, এই মোটা ছেলে, এরা সবাই এলএলআইটি রেস্টুরেন্ট ছিল। সেই মোটা ছেলেটি অনুরাধার প্রেমে পড়ে যায়। এরপর আমাদের ডিম্পলের এন্ট্রি হয়। সে ঋষিকে ডাক দেয়। ঋষি অন্যদিক ফেরা ছিল। সে তখন বলে আমি তো অলরেডি টেকেন। এরপর যখন এখানে ডিম্পল কথা বলে, ঋষি অনেক সারপ্রাইজ হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায়। ঋষি আর ডিম্পল সেখানে অনেক ভালো সময় কাটাতে থাকে। এর মধ্যেই আনমোলের সাথে দেখা হয়। ঋষি আর আনমোলের ফ্রেন্ডশিপ দেখে ডিম্পল অনেকটা শকড হয়ে যায়। অর্থাৎ ঋষি এখনো আনমোলের ব্যাপারে ডিম্পলকে কিছুই বলেনি। এখানে আমরা আরেকটা জিনিস দেখি, ক্রিস এবং আনমোলের মধ্যে ফ্রেন্ডশিপ তো দূরে, তাদের মধ্যে এখন শত্রুতা সৃষ্টি হয়েছে। এরপর আমরা এখানে ক্রিস এবং সেলিনার মধ্যে হুট করে একটি ওটা সেশনের মধ্যে কিছুটা ফিজিক্যাল হতে দেখি। এখানে তাদের মধ্যে একটি ডিল হয় যে তারা সবকিছু করবে, কিন্তু একজন আরেকজনের উপর ফিলিংস আনবে না, তারা কোনো রিলেশনে যাবে না, কেউ কাউকে নিয়ে সিরিয়াস হবে না, এরকম একটি ডিল, অর্থাৎ ফ্রেন্ডস উইথ বেনিফিটস। এর মধ্যেই নন্দিনী সেই প্রোগ্রামে আসে এবং অনেক চেঁচামেচি করে যে আমাদের এত ফালতু টাইম নাই এসব প্রোগ্রাম করার জন্য, সবাই যে যার পড়ালেখা কাজে মন দাও, এসব করবে না। এর মধ্যে সিড আসে। সে এসে বলে কাজের সাথে সাথে রিফ্রেশমেন্ট দরকার। এ নিয়ে তাদের মধ্যে একটি ছোটখাটো ঝগড়া হয়ে যায়। কিন্তু তখন ঋষি নন্দিনীকে রিকোয়েস্ট করে যে আর 10 মিনিট, কারণ তাদের প্রোগ্রাম প্রায় শেষ, এখন শুধু অ্যাপের মাধ্যমে তাদের রেজাল্টটা দেওয়া বাকি। তখন নন্দিনী তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু এরই মধ্যে আমাদের যে হ্যাকার রিদ ছিল, সে অ্যাপে কোনো একটি ঝামেলা করে নেয়, যাতে সে সেটি ঠিক করে নন্দিনীর সামনে ভালো হতে পারে এবং দেখাতে পারে যে হ্যাঁ আমি কোডিং অনেক ভালো, আমি আপনার এনএনআইটিতে ভর্তি হওয়ার যোগ্য। সেরকমই হয়। এখানে সমস্যা হয়, রিদ নিজে হিরোর মতো এসে সব ঠিক করে দেয়। এই ব্যাপারটি ডিম্পল সিড দুজনে ভালোভাবে নোটিস করে। এরপর রিদ নন্দিনীর পিছ যায়। সে বলে আপনি দেখেছেন আমি কোডিং করছি, আমি অনেক ভালো, আমি এনএনআইটির যোগ্য, এসব অনেক কিছু বলতে থাকে। কিন্তু নন্দিনী তাকে অপমান করে। সে বলে এরকম যাকে তাকে যে যা কিছু করলেই তাকে আমরা এনএনআইটিতে নেই না। যদি তুমি এনএনআইটির যোগ্যই হতে তাহলে তোমার কিছু করে আমার সামনে সেভাবে বলা লাগতো না। অন্যদিকে ডিম্পল সিডকে বলে আপনি ওকে কোডিং করতে দেখেছেন, ও অনেক এক্সপার্ট, রিদকে আমাদের সাথে এলএলআইটিতে নিয়ে নেন। সিড রিদের কাছে গিয়ে এলএলআইটিতে ঢোকার প্রস্তাব দেয়। যেহেতু সে এনএনআইটিতে ঢুকতে পারছে না, তাই সে ভাবে তাহলে এলএলআইটিতেই ঢুকে যায়। এই ভালোভাবে না হোক, ডিম্পলের মাধ্যমে কোনো না কোনোভাবে ঋষির কাছে অ্যাক্সেস নিয়ে সে বেটার ভার্সে ঢুকে যাবে।
এরপর এখানে ঋষি এবং ডিম্পল ঋষির ঘরে প্রথমবারের জন্য ফিজিক্যাল হয়। এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3-তে আমরা দেখি ভিনি আর আনুমলের সেই একই কাহিনী। ভিনি কোনোভাবেই বেশি ক্লোজ হতে পারছিল না আনুমলের সাথে, আনুমল বারবার বাধা দিচ্ছিল। অন্যদিকে হৃদ ডিম্পলের সাথে ফ্রেন্ডশিপ আগানোর চেষ্টা করছিল। আর এদিকে ক্রিস সেলিনাকে বলছিল আমার উপর যেন আবার ফল টল না করো, এটা শুধু মজার জন্যই। তখন সেলিনা বলে আমি নিজের কেরিয়ার ছাড়া আর কোনো কিছু নিয়ে সিরিয়াস হই না। এর মধ্যে ক্রিস বলে তুমি কি আমার বাবা মার সাথে দেখা করবা? তখন সেলিনা বলে তুই এই মাত্র কি বলছিলি, এখন কি বলিস? তখন ক্রিস বলে আরে ওরকম কিছু না, আমার বাবা মা আসলে আমাকে নিয়ে একটু বেশি সিরিয়াস, একটু টিপিক্যাল টাইপের, তুমি শুধু আমার সাথে চলো, জাস্ট দেখা করবে। এরপর আমরা দেখি আনমোল ভিনিকে কল দিয়ে একসাথে সময় কাটানোর কথা বলে। তখন ভিনি বলে আমার কাছে আসলে সময় নেই। ভিনিদের কলেজে একটা মেয়ের সাথে একটা টিচার বাজে ব্যবহার করেছে, তো এই জন্য তারা প্রোটেস্ট করা শুরু করেছে। তাই ভিনি সেখানে ব্যস্ত থাকবে, তাই সে আনমোলকে সময় দিতে পারবে না। এরপর আমরা দেখি ক্রিস আর সেলিনা তার বাবা মার সাথে দেখা করতে গিয়েছে। সেখানে আমরা অনেক কিছু বুঝতে পারি। ক্রিসের বাবা আসলে কখনো ক্রিসকে নিয়ে কখনো ভালো কিছু ভাবে না, ভাবে ক্রিস লাইফে কিছু করতে পারবে না। ক্রিস যদি ভালো নাম্বার আনতো তাও ক্রিসকে কখনো অ্যাপ্রিসিয়েট করতো না, উল্টো ডাউন ফিল করাতো। এখানে ক্রিস নিজের অনেক বড় বড় কথা বলে এমন ভাবে যে সে এখন বেটার ভার্সে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, তাকে ছাড়া নন্দিনী কিছু বোঝে না এইসব। কিন্তু এর মধ্যে আনমোল এসে তাকে সেখানে অপমান করে যে ও ইম্পর্টেন্ট কিছু না, ও আসলে আমাদের অ্যাসিস্ট্যান্ট, ওকে কেউ কিছু বলে না, এসব নিয়ে অনেক অপমান করে। এই ব্যাপারটা নিয়ে ক্রিসের অনেক বেশি মন খারাপ হয়। তখন সেলিনা ক্রিসকে বন্ধুর মতো সান্ত্বনা দেয়। আর এখানে আমরা বুঝতে পারি ক্রিস আসলে সেলিনার উপর আস্তে আস্তে উইক হয়ে পড়ছে। এখানে আমাদের বারবার বিভিন্ন জায়গায় দেখানো হয় নন্দিনী আসলে ঋষিকে একটু বেশি ইউজ করছিল। সে যে কোনো সময় ঋষিকে ডাক দিত, ঋষিকে দিয়ে কাজ করাতো, সবসময় ঋষি ঋষি ঋষি, অর্থাৎ নন্দিনীর ডান হাতে ঋষি হয়ে গিয়েছিল। ঋষি এখন ডিম্পলের সাথে ওইভাবে সময় কাটাতে পারছিল না। এই নিয়ে ডিম্পল অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল যে নিজের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা রাখা উচিত, সব সময় কেন মানুষের কাজ করতে হবে। সে ডিম্পলকে একদমই সময় দিচ্ছিল না। এই নিয়ে ডিম্পল অনেক রেগে গিয়েছিল। এরপর ডিম্পল এবং ঋষি এদের দুই ইনস্টিটিউট অর্থাৎ এনএনআইটি ও এলএলআইটির মধ্যে একটা ডেবিট কম্পিটিশন চলছিল। তাদের ডেবিটের একটা পর্যায়ে গিয়ে সেখানে হৃদ এবং সেলিনা একে অপরের অপোজিটে থাকে। তো সেলিনা নিজেকে রাইট প্রমাণ করার জন্য হৃদের ব্যাপারে বলে যে তুমি তো ছেলেদের ওয়াশরুমে যাও, এটা আমি দেখি, কই আমি কি এই নিয়ে কি তোমার, যখন আমি বলতেছি তোমার কি খারাপ লাগছে না? তো ব্যাপারটা হৃদের অনেক খারাপ লাগে, সে অনেক লো এবং অপমানিত ফিল করে। এরপর একটি পর্যায়ে ঋষি এবং অন্য একটি মেয়ের কম্পিটিশন শুরু হয়, কিন্তু ওই মেয়ের জায়গায় ডিম্পল নিজে সেখানে যায়। আমরা বুঝতে পারি ডিম্পল ঋষির উপর অনেকটাই রাগ আছে। এদের একটা পর্যায়ে ডিম্পল নিজেকে রাইট প্রমাণিত করে সেখানের উইনার হয়ে যায়। এরপর ঋষি ডিম্পলের পিস সেখান থেকে বের হয়ে আসে। সে ডিম্পলের সাথে নর্মালি সুন্দরভাবে কথা বলতে যায়, কিন্তু ডিম্পল সেখানে অনেক রাগ দেখায়। একটা পর্যায়ে ডিম্পল ঋষিকে বলে যে তুই তো আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছিস। মানে ডিম্পল ঋষির উপর অনেক ফ্রাস্ট্রেটেড। একে তো নন্দিনী সবসময় ঋষি ঋষি করছে, যে লাইফ ডিম্পল চাইতো। এছাড়াও ঋষি ডিম্পলকে সময় দিচ্ছিল না। এই সবকিছু নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। সে ঋষিকে বলে আমাকে একটু একা থাকতে দাও। অন্যদিকে জিনাতের স্কুল থেকে একটা মেয়ে চলে যাচ্ছিল। এই মেয়েটি জিনাতের অনেক ক্লোজ ছিল। একটা পর্যায়ে জিনাত ফিল করে যে সে একটা বাচ্চা অ্যাডপ্ট নেবে। এই জন্য সে সিটকে কল দিয়ে বলে আমরা কি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারি না? কিন্তু সিটের হাবভাব দেখে বুঝে সিট এখনো রেডি না। তবুও সে বলে যে হ্যাঁ তুমি চাইলে এটা করতে পারো। জিনাত তখন বলে এমনিতেই আমাদের 2-3 বছর লেগে যাবে, আমাদের কাছে যথেষ্ট সময় আছে। এটা শুনে সিট একটু রিল্যাক্স ফিল করে। এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে ঋষি ডিম্পলের জন্য সময় দেওয়ার জন্য একটি গেমিং জোনই বুক করে নেয়। সে ওই দিন সারাদিন ডিম্পলকে অনেক সময় দেয় ডিম্পলের রাগ ভাঙানোর জন্য। এরপর আমরা দেখি এনএনআইটি টেকনোভো ইভেন্টে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেছে। এই টেকনোভো ইভেন্টটা হচ্ছে বিভিন্ন বিশ্বের সবচেয়ে বড় বড় আইটি সেক্টরের লোকরা এখানে নিজেদের ইনস্টিটিউটের ইনভেনশন প্রেজেন্ট করে। এখানে যাওয়ার জন্য সবাই সিট পায় না।
এনএনআইটি পেয়েছে এটা দেখে নন্দিনী অনেক খুশি হয়। সে সেখানেই বেটার ভার্স ডে প্রেজেন্ট করবে। এই জন্য সবাইকে খুব দ্রুত কাজ শেষ করতে বলে এবং নির্ভুল কাজের জন্য। এলএলআইটিও সিট পায় সেখানে যাওয়ার, কিন্তু এনএনআইটি যেহেতু একটা এক্সপেন্সিভ ইনস্টিটিউট ছিল, সেখানে অলরেডি স্টুডেন্টরা পড়ার জন্য অনেক অনেক টাকা খরচ করত। এই জন্য এনএনআইটি থেকে যেসব স্টুডেন্টরা সেখানে নিজের ইনোভেশন প্রেজেন্ট করবে তাদের জন্য পুরোটাই ফ্রি ছিল। কিন্তু এলএলআইটি যেহেতু অলরেডি চ্যারিটি করে কম টাকায় এদেরকে কাজের সুযোগ দিচ্ছে, তো এজন্য এদের যদি কেউ টেকনোভোতে নিজের ইনভেনশন প্রেজেন্ট করতে চায় তাহলে তাকে ফিস দিয়ে সিট নিতে হবে। আর এই ফিসের দাম 2.5 লক্ষ টাকা, যেটা এলএলআইটির স্টুডেন্টদের কাছে অনেক বেশি এক্সপেন্সিভ। আর তাদের কাছে এই টেকনোভোতে 2.5 লাখ টাকা দিয়ে ঢোকাও একদমই সম্ভব না। সেই মোটা ছেলেটি বারবার অনুরাধার ক্লোজ হওয়ার, অনুরাধার সাথে কথা বলার চেষ্টা করে। এই ব্যাপারটি কৃষও নোটিস করে আর সে অনুরাধাকে পটানোর বিভিন্ন টিপস দিতে থাকে। অনুরাধা একটি থিয়েটার প্ল্যান করে রোমিও জুলিয়েটের, সেখানে সে ডিরেক্টর থাকবে। তাই সে মোটা ছেলেটি প্ল্যান করে সে সেখানে রোমিও হতে যাবে। এই ব্যাপারটা নিয়ে কৃষ একটু মজা করে বলে, তুমি রোমিও হতে পারবে না, আর তাছাড়া রোমিও হইলে কতটুকু বা সময় পাবে, তুমি থিয়েটারে ওর হেল্প করো, তাহলে তুমি থিয়েটার শেষ হওয়ার আগে পরে রিহার্সেল কার হোক না হোক তুমি সবসময় ওর সাথে থাকতে পারবে। এই ব্যাপারটা মোটা ছেলেটি পজিটিভলি নেয় আর ভাবে হ্যাঁ সে এটাই করবে। এই যে এই থিয়েটারের সার্কুলার সবখানে বিলি করছিল, এর মধ্যেই হৃদ এবং ডিম্পল দুজনে কথা বলছিল। তখনই তার হাতে এই থিয়েটারের পেপারস দেয়। এটা দেখে ডিম্পল ওই পেপারস নিয়ে ঋষির কাছে চলে যায়। এই সুযোগে হৃদ ডিম্পলের ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বেটার ভার্সে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অ্যাক্সেস নিতে পারে না। ডিম্পল আসলে যাচ্ছিল রোমিওর জন্য, যাতে ঋষি সেখানে অডিশন দেয়। সে ঋষিকে কনভিন্স করে সেখানে নিয়েও যায় অডিশনের জন্য, আর ঋষি সেখানে অনেক ভালো পারফর্ম করে। তখন ঋষি ডিম্পলকেও বলে তুমিও একটু অডিশন দাও, কিন্তু ডিম্পল অনেক খারাপ অ্যাক্টিং করে। এই জন্য ডিম্পলকে জুলিয়েটের রোল তো দেয়া হয় না, বরং সেখানে একটা দাসীর রোল দেয়া হয়। অন্যদিকে সেলিনা একটি পার্টির আয়োজন করে, সেখানে ডিম্পল হৃদকেও নিয়ে যায় সেই পার্টিতে। ডিম্পল তার মাকে বাসায় চলে যেতে বলে, কারণ তাদের হোস্টেল রেডি হয়ে গিয়েছিল, তাই সে হোস্টেলে উঠে যাবে। ডিম্পলের মা বারবার ঋষির কথা জিজ্ঞেস করতো যে ঋষির সাথে তোমার কথা হয় কিনা, ঋষি ভালো ছেলে ছিল এই সে, কিন্তু ডিম্পল তার মায়ের কোনো কথারই উত্তর দেয় না। এরপর সেই পার্টিতে ঋষি আর ডিম্পল একসাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। এরই মধ্যে ডিম্পলের মা তাদেরকে একসাথে ধরে নেয়। এখানে ডিম্পলের মা যখন জানতে পারে তাদের 3 বছরের রিলেশন আছে, ডিম্পলের মা অনেক খুশি হয়ে যায় যে সে ঋষির সাথে এখনো আছে। অন্যদিকে সেলিনা নিচে গিয়ে হৃদকে সরি বলে যে আমার ওইভাবে তোমার পার্সোনাল লাইফ ডিসকাস করা উচিত হয়নি, আর তুমি ছিলে নাকি মেয়ে এটাও জিজ্ঞাসা করে। তখন হৃদ একদম ভালোভাবে বলে যে আমি আসলে ছেলে, মানে আমি মেয়ে কিন্তু ছেলে থাকতে বেশি পছন্দ করি। এরপর সেলিনা আর হৃদ একসাথে ডান্সও করে। এখানে ডিম্পল যে টেকনোভোতে যেতে পারছে না এটা নিয়ে ওর মন খারাপ ছিল। তো ঋষি বলতেছিল যে আমার সেভিংস থেকে আমি টেকনোভোর ফিস ভরে দেই, কিন্তু ডিম্পল কোনোভাবে ঋষির কোনো ফাইন্যান্সিয়াল হেল্প নিতে রাজি হয় না। ডিম্পল তখন তার বাবার কথা বলে যে সে নিজের এফডি ভেঙে হয়েও তার মেয়েকে পড়িয়েছে, হয়তো বাবাকে প্রেশার দিলে এটাতেও রাজি হয়ে যাবে, কিন্তু সে তার বাবাকে কোনো রকম প্রেশারাইজ করতে চায় না। এরপর ঋষি আর ডিম্পল হাঁটতে থাকে, এর মধ্যে বৃষ্টি হয়, আর তখনই ডিম্পল আর ঋষি রোম্যান্স করা শুরু করে। এইখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই আমাদের দেখানো হয় ঋষি সেই থিয়েটারের জন্য রিহার্সেল করতেছে রোমিওর, আর জুলিয়েট এখানে অনুরাধা, তাদের মধ্যে কিছু কিসিং সিনসও ছিল। এইসব দেখে ডিম্পল একটু আপসেট হয়ে যায় তাদের ক্লোজনেস দেখে। এরপর আমরা দেখি ডিম্পলের বাসা থেকে ডিম্পলকে কল দিয়েছে। তার বাবা বলে আমি এখন সিনিয়র ম্যানেজার হয়েছে, আমি যদি তোমার ফিস ভরতে না পারি তাহলে আমার এই সিনিয়র ম্যানেজার হওয়ার কি উপায়। মানে সে অবশেষে ডিম্পলকে টেকনোভোতে যাওয়ার জন্য টাকা দিতে রাজি হয়ে গিয়েছে। হৃদ, ডিম্পল আর সেলিনা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। ঋষি, ডিম্পল, হৃদ একসাথে ল্যাপটপে কাজ করছিল। এর মধ্যেই ঋষির থেকে হৃদ ল্যাপটপে নিয়ে নেয় এবং কিছু একটা রেখে দেয় নিজের কাছে, দেখে ফেলে এমন।
এরপর তারা তাদের এডুকেশনের জন্য এক জায়গায় ঘুরতে যায়। সেখানে গিয়ে হৃদ সেলিনাকে কিস করে, আর সেলিনাও সেটি ব্যাক দেয়। এর মধ্যেই হঠাৎ ক্রিস ফোন দেয়। সেলিনা এম্বারেস হয়ে সে হৃদের কাছ থেকে সেখান থেকে চলে যায়। হৃদ কল দিলেও এরপর কল ধরে না। অন্যদিকে সেখানে ঋষি আর টেম্পল অনেক ভালো সময় কাটায়। এদিকে সিড এবং জিনাত যায় অ্যাডপশনের জন্য ফর্ম ফিল আপ করতে, কিন্তু তারা আনম্যারিড শুনে তাদেরকে বাচ্চা অ্যাডপ্ট করতে দেয়া হয় না। তখনই সিড জিনাতকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, আর জিনাতও খুশি খুশি সেখানে রাজি হয়ে যায়। তারা ঈদের দিন নিজেদের বিয়ের ডেট দেয়। তাদের সব স্টুডেন্ট ও ভালো সম্পর্ক যাদের সাথে তাদের সবাইকে ইনভাইট করে। এখানে সে মোটা ছেলেটি অনুরাধার জন্য এবং সবার জন্য খাবার আনতে যায়। তো তার উপরে সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যায় এবং নিঃশ্বাসের সমস্যা হয়। তখন অনুরাধা তাকে বলে, তুমি একটু চিকন হও, তোমার শরীরের কি অবস্থা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনুরাধা খারাপভাবে বলে না, কিন্তু ওই ছেলেটি অনেক লো ফিল করে। অন্যদিকে ক্রিস এসে সেলেনাকে বলে দেয় যে আমি আসলে তোমার উপর উইক হয়ে যাচ্ছি, আমি চাই এটা ফ্রেন্ডশিপের থেকে আগে যাক। সেলেনা বলে, এই নিয়ে আমি পরে কথা বলবো। সে অনেক কনফিউজড হয়ে যায় হৃদ এবং ক্রিসের নিয়ে। এই সিরিজের বাদ দিয়ে যদি আমি পার্সোনালি বলি, আমি এই টাইম পুরাই শকড ছিলাম যে কিভাবে সেলিনা এটা নিয়ে কনফিউজ, ক্রিসকে বাদ দিয়ে ক্রিস নাকি হৃদ এটা নিয়ে সে কনফিউজড ছিল। যাই হোক, ব্যাক টু এক্সপ্লেনেশন, সিড এবং জিনাতের বিয়ে হয়ে যায়। এরপরে সেলিনা এসে ক্রিসকে বলে যে না, সে আসলে এটা কন্টিনিউ করবে না, তারা ফ্রেন্ডই ঠিক আছে। এই বলে সে সেখান থেকে চলে এসে হৃদকে কিস করে, মানে সে হৃদকে চুজ করতেছে। এরপর সিন 3 মাস আগে যায়। এখানে আমরা দেখি ডিম্পল কোনো কারণে অনেক বেশি ডিপ্রেসড ছিল। কোনোভাবে সে কারোর সাথে কথা বলতেছিল না, সব পড়ালেখা সব বাদ দিয়ে শুধু হতাশ হয়ে বসে থাকতো। অন্যদিকে এখানে সেলিনা আর হৃদ পুরোপুরি রিলেশনে চলে যায়। হৃদ একদিন বলে, তোমার কি লো ফিল হয় না যে আমি একজন পুরোপুরি ছেলে না মেয়ে? কিন্তু সেলিনা বলে এসব তার কাছে কোনো ম্যাটারই করে না। ডিম্পলকে সামলানোর জন্য ঋষি অনেক চেষ্টা করে, কিন্তু ডিম্পল না টেকনোবতে যেতে যাচ্ছিল, না কারোর সাথে কথা বলতে, হাসতে খেলতে। আসলে কি হয়েছে যে ডিম্পল এত ডিপ্রেসড, এটা এখন দেখানো হয় না। অন্যদিকে ডিম্পল আর ঋষি যখন একসাথে ছিল, সেখানে হৃদ যায় এবং ঋষির ল্যাপটপ থেকে সে তার অ্যাক্সেস নিয়ে নেয়। ডিম্পলকে বারবার তার মা কল দিচ্ছিল, কিন্তু সে তার মার ফোনও উঠাচ্ছিল না। ডিম্পল আসলে অনেক বেশি ভেঙে পড়েছিল আর ডিপ্রেশনে ছিল। এরপর আমরা দেখি ডিম্পল গেম খেলতেছিল। অন্যদিকে আনমোল আর বানি, তাদের মধ্যে আবার রোম্যান্স শুরু হয়। আনমোল যখন আবার বাধা দেয়, তখন বানি বলে, আমার কাছে এসব কিছু ম্যাটার করে না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কি হবে না হবে এতে ইনসিকিউর ফিল করো না। যাই হোক, এরপর তাদের মধ্যে একটা ফিজিক্যাল হয়। এরপরে আনমোল গেম খেলতে বসে, তখন ডিম্পলও অপোজিট সাইডে গেম খেলছিল। গেম খেলার পর ডিম্পলের একটু রিফ্রেশ লাগে, কিন্তু ডিম্পল সেখানে হেরে যায়। আনমোল ডিম্পলকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আসলে ডিম্পলের সাথে কি হয়েছে এখানে আমরা বুঝি না। এরপর দেখি ডিম্পলকে হার্ষ কল দেয়। ডিম্পল অনেক ভেবে টেবে হার্ষের কল উঠায় এবং ডিম্পল কান্না করে দেয় হার্ষের কথায়। আর এখানে আমরা জানতে পারি ডিম্পলের 3 মাস আগে ডিম্পলের বাবা মারা গিয়েছে, আর এর জন্যই সে কোনোভাবে মুভ অন করতে পারছে না। এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখি সিড এবং জিনাতের বিবাহিত জীবন ভালোই কাটছে। অন্যদিকে ক্রিস সেলিনার কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে রিলেশন বা অন্য কিছু কন্টিনিউ না করলে আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙো না, কারণ তুমি আমার একমাত্র ফ্রেন্ড, তুমি ছাড়া এখানে আমার কোনো ফ্রেন্ড নেই। এটা শুনে সেলিনার খারাপ লাগে, আর সে ডিসাইড করে তাদের মধ্যে কিছু না হলেও সে ক্রিসের সাথে ফ্রেন্ডশিপ ভাঙবে না। অন্যদিকে ডিম্পল কোনোভাবে ক্লাসে মন দিত না, অন্যমনস্ক হয়ে থাকতো। তো সিড একদিন ওকে অনেক বকে যে নিজের কেরিয়ারে ফোকাস করো, টেকনোবতের সামনে যেতে হবে, এই সেই বলে অনেক বেশি বকে। এদিকে ডিম্পলের মার যেহেতু ফোন ডিম্পল উঠাচ্ছিল না, তখন সে ঋষিকে কল দেয়। ঋষিকে কল দিয়ে সে ডিম্পলের খোঁজ খবর নেয়। ঋষি ডিম্পলের কেয়ার করার অনেক চেষ্টা করত, কিন্তু তার কাজ, থিয়েটার এই সব মিলে না সে কোনোভাবে সময় করতে পারছিল না। তখন সে ডিম্পলের মাকে বলে একদম ডিম্পল ঠিক আছে, এই নিয়ে যাতে চিন্তা না করতে। তখন এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে ডিম্পলের টেকনোভোর ফিস এখনো ভরা হয়নি, মানে ভরার আগেই ডিম্পলের বাবা মারা যায়।
ঋষি ডিম্পলের মন ভালো করার জন্য ডিম্পলকে নিয়ে ঘুরতে বের হয় আর ডিম্পলকে এখানে অনেক মোটিভেট করার ট্রাই করে। ডিম্পল এখানে ঋষিকে বলে আমি হার্ষের সাথে কথা বলেছিলাম। তো ঋষি বলে তুমি যদি হার্ষের সাথে কথা বলে বেটার ফিল করো তো সেখানে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে ট্রাস্ট করি। এরপর ডিম্পল একটা জিনিস ভাবে আর এরপর সে অ্যাক্টিভ হয়ে যায়, মানে সে তার কাজ অ্যাপ বানানো নিয়ে খুবই অ্যাক্টিভ হয়ে যায়। তার মধ্যে এই কিছুটা চেঞ্জেস দেখে ঋষিও খুশি হয়। অন্যদিকে রিদ যেহেতু এক্সেস অলরেডি পেয়ে গিয়েছে, সে বেটারভার্সে ঢোকে। সেখানে গিয়ে সে নিজের ছেলের রূপ নেয়, ফুটবল খেলে আর সে ডিসাইড করে সে আসলে ছেলেই হয়ে যাবে। তখনই সেলিনা ফর্ম পূরণ করে আসে জেন্ডার চেঞ্জের। কিন্তু রিদ তখন বলে যে আমি যদি এখন অপারেশন করি আমার ভালো ডক্টর লাগবে, সেই সাথে অনেক টাকা। টাকা তো আমি কোথায় পাবো, বা এত ভালো ডক্টরের খোঁজ কোথায় পাবো যাকে আমি ভরসা করতে পারবো। তখন সেলিনা বলে আমার কাছে একটি আইডিয়া আছে। সে রিদকে নিয়ে ক্রিসের কাছে যায়, সে ক্রিসের হেল্প চাই যে রিদ জেন্ডার চেঞ্জ করবে, তুমি হেল্প করো। তো সেখানে ক্রিস বলে আমার বাবা মার অনেক জানা পরিচিত লোক আছে, তুমি এই নিয়ে টেনশন করো না, আর আমি দরকার হয় এটা ফ্রিতে করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটা শুনে রিদ আর সেলিনা অনেক খুশি হয়ে যায়। রিদ নিজের খুশি কন্ট্রোল না করতে পেরে ক্রিসের সামনে সেলিনাকে আই লাভ ইউ বলে দেয়। এটা শুনে হৃদের মাথা পুরোই গরম হয়ে যায়। সে সেলিনাকে অনেক উল্টোপাল্টা কথা বলে যে এ মেয়ে না ছেলে, তাই তো জানে একটা হিজলার জন্য তুমি আমাকে ডাম্প করতেছো, এই নিয়ে অনেক বাজে ভাবে হৃদকে অপমান করে। আর এই অপমানটা হৃদের গায়ে লাগায় এবং হৃদ জেদ করে যে সে ক্রিসের কোনো না কোনো ভাবে ক্ষতি করবে। অন্যদিকে আনমোল আর বিনি সে প্রোটেস্ট করছিল, এর মধ্যে আনমোল সেখানে যায় আর সেখানে বিনির ফ্রেন্ডরা আনমোলকে অনেক অপমান করে। আমরা এখানে বুঝতে পারি বিনির একটি ফ্রেন্ড আনমোলকে পছন্দ করে না। এই নিয়ে বিনি আর আনমোলের মধ্যেও ঝগড়া হয়ে যায়। একটা পর্যায়ে আনমোল বলে যে তোমার সাথে আমি আর থাকবো না, ব্রেকআপ। এই কথাটি শুনে বিনি অনেক হার্ট হয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ডিম্পলকে দেখি, সে হার্ষের সাথে ভিডিও কলে ছিল এবং সে বলে আমি নতুন একটি অ্যাপ বানিয়েছি। ডিম্পলের অ্যাপটি এমন ছিল, সে যদি কোনো প্রশ্ন করত সেখান থেকে তার বাবার ভয়েস, মানে এআই জেনারেট করা ছিল, তার বাবার ভয়েসে রিপ্লাই আসতো। এটা এমন একটি যে কোনো প্রশ্ন করলে সে নিজে থেকে তার বাবার ভয়েসে উত্তর দিয়ে দেবে, তার বাবা যেভাবে কথা বলতো বা যে উত্তর দিতে পারবে এরকম। মানে মানুষ কারো মৃত্যুর পরেই তাদের ভয়েস, স্বর, কথা বলা এসব যাতে মনে রাখতে পারে, এই জন্য ডিম্পল এই অ্যাপটি বানায়। কিন্তু এই কথাটা আর ডিম্পলের ব্যবহার খুবই খারাপ ছিল, এমন যে সে তার বাবাকে ফেরত আনার চেষ্টা করছে। এগুলো দেখে হার্ষ কিছুটা ভয় পায় এবং ডিম্পলকে নিয়ে চিন্তিত হয়ে যায় যে ডিম্পলের মানসিক অবস্থা আসলেই ঠিক নেই। সবাই ভাবছিল ডিম্পল হয়তো মুভ অন করেছে, কিন্তু ডিম্পলের অবস্থা আসলে আরো খারাপ ছিল। এই ব্যাপারটা সে হার্ষ অনেক চিন্তিত হয়ে যায় আর সে ঋষিকে কল দেয়। ঋষিকে কল দিয়ে ডিম্পলের এই ব্যাপারে জানায়। অন্যদিকে ডিম্পল অ্যাপ আইডিয়া নিয়ে সিডের কাছে যায়। সিড বলে তোমার অ্যাপের কনসেপ্ট সবকিছু অনেক ইউনিক, অনেক ভালো, কিন্তু আমার মনে হয় না এটা ঠিক করা। আমারও বাবা মারা গিয়েছিল, আমার কাছে শুধুমাত্র একটু স্মৃতি ছিল, আমরা সেই স্মৃতি ধরে আঁকড়ে ধরে বেঁচে থাকি, কিন্তু কেউ ফেরত আনার চেষ্টা করে না। আর তুমি এক কথায় বলতে গেলে তোমার বাবাকে ফেরত নিয়ে এসেছো। সিড অ্যাপটি অ্যাপ্রুভ করে না। এরপরে ডিম্পল নিজের রুমে এসে দেখে তার মা বসা। ঋষি আসলে ডিম্পলের মাকে এখানে ডেকেছিল। ডিম্পলের মা ডিম্পলকে অনেক বোঝায় যে তুমি একা কেন, আমিও সেম কষ্টে আছি। এসে একটা পর্যায়ে ডিম্পলের মা ঋষিকে বলে যে তোমরা দুজন দুজনকে পছন্দ করো, তোমাদের বাবার সবসময় ডিম্পলকে নিয়ে টেনশন ছিল, আমিও কবে মারা যাই ঠিক নেই, কিন্তু আমার ডিম্পলকে নিয়ে টেনশনই থাকবে, এজন্য তোমরা প্লিজ বিয়ে করে নাও। এই কথাটা শুনে ডিম্পল আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন তার মা বলে বিয়ে না করলে এঙ্গেজমেন্ট করে রাখো। এই ব্যাপারটা শুনে ডিম্পল ও ঋষি তার মায়ের দিক তাকিয়ে রাজি তো হয়ে যায়, কিন্তু এটা নিয়ে তারা দুজনেই কনফিউজড ছিল। তারা আসলে এঙ্গেজমেন্টের জন্য রেডি না এমন মনে হয়। অন্যদিকে জিনা তো বাচ্চা অ্যাডপ্ট করার পারমিশন পেয়ে যায় এবং সে সিডকে বলে। সিডও এই ব্যাপারটা নিয়ে খুবই কনফিউজড ছিল, কারণ সে এখনই বাবা হওয়ার জন্য রেডি না, এরকম মনে করতো সে ভালো বাবা হতে পারবে কি না পারবে। অন্যদিকে হৃদও ক্রিসের ল্যাপটপ হ্যাক করে এবং সেখান থেকে এমন ভাবে সবকিছু আপলোড করে যেন ক্রিসের আইডি ও পাসওয়ার্ড থেকে কিছু একটা লিক হয়েছে, বা ক্রিসের আইডি ও পাসওয়ার্ড থেকে নতুন কেউ ঢুকতে পেরেছে, যাতে নন্দিনীর সব দোষ ক্রিসের উপরই দেয়। হৃদ এটা মূলত জেদ ধরেই করেছিল ক্রিসের সাথে। এখানে এপিসোড 6 শেষ হয়ে যায়।
অন্যদিকে ঋষি থিয়েটারের জন্য না বলে দেয়, কারণ সে চাচ্ছিল ডিম্পলের সাথে বেশি সময় কাটাইতে। থিয়েটারের জন্য বা তার কাজের জন্য আসলে সে ডিম্পলের মানসিক অবস্থাও বুঝতে পারেনি। এপিসোড 7 এর শুরুতেই ডিম্পল এবং ঋষির এঙ্গেজমেন্টের তৈরি হচ্ছিল। এখানে ঋষিকে আমরা যথেষ্ট হাসি খুশি দেখি, ডিম্পলও কিছুটা হাসি খুশি ছিল। হঠাৎ ডিম্পল চেক করে তার টেকনোভর ফিস কেউ ভরে দিয়েছে। ডিম্পল ঋষিকে যখন জিজ্ঞেস করে, এখানে আমরা জানতে পারি ঋষি আসলে এমনটা করেনি। অন্যদিকে ক্রিস যখন ল্যাপটপ চেক করে সে দেখে সে তো বাস খেয়ে গিয়েছে, আর ঋষি এটা বুঝতে পারে যে এটা কেউ হ্যাক করেছে, আর সবাই জানতো হৃদ হ্যাকার। তখনই সে সেলিনাকে কল দিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড আমার সাথে এরকম করেছে। সেলিনা ব্যাপারটা বিশ্বাস করে না, সে হৃদকে গিয়ে বলে যে হর্ষ পাগল হয়ে গেছে, নিজে ভুল করেছে আর দোষ তোমার উপর দিচ্ছে, তুমি নাকি হ্যাক করেছো। কিন্তু হৃদের মুখে এটা স্পষ্ট ছিল। তখন সেলিনা শকড হয়ে বলে, তুমি এরকম করেছো? তখন হৃদ সেলিনাকে সব ঘটনা খুলে বলে। সেলিনা অনেক কষ্ট পায় আর অনেক শকড হয়। সে হৃদকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সেলিনা এসে ডিম্পলকে সব কথা বলে আর বলে ঋষিকে না জানাতে। সে বলে, আমি ঋষিকে ঠকাতে পারবো না। অন্যদিকে ক্রিস পুরোপুরি চেষ্টা করছিল এই সবকিছু ঠিক করার জন্য। সে হৃদকে ফোন দিয়ে বলে, কি করেছিস, এখন আমি কিভাবে ঠিক করব? সেলিনা বারবার হৃদকে ফোর্স করে যাতে সে অ্যাক্সেস ছেড়ে দেয়। এরপরে হৃদ একটি লিংক দেয় এবং এই লিংকের মাধ্যমে কাজ করতে বলে ক্রিসকে। এরপর ক্রিস যখন তাই করে ওটা ঠিক হয়ে যায়। অন্যদিকে ডিম্পল ঋষিকে সবকিছু বলতেই যাচ্ছিল, এরই মধ্যে সেলিনা তাকে ইশারা দেয় যে সব ঠিক আছে। এটা শুনে ডিম্পল আর কিছু বলে না। এরপর তারা খুশি খুশি এঙ্গেজমেন্ট করে নেয়। এঙ্গেজমেন্টের পর ঋষির আপন যে বাবা সে ডিম্পলকে ডাকে। এখানে সে ডিম্পলকে অনেক কিছু বলে যে আমি চাই তোমরা হ্যাপি থাকো, আমি তোমাদের বাসা কিনে দিচ্ছি, হ্যান ত্যান, এসব অনেক কিছু। এতে ডিম্পল কিছুটা আনকমফোর্টেবল ফিল করে আর ভাবে ওকে এখনো এঙ্গেজমেন্টের জন্য রেডি নাকি। আর অন্যদিকে টেকনোভোর টাকা ডিম্পলের জন্য কে ফিস দিয়েছে এটাও ডিম্পল এটা নিয়ে কনফিউজড আর জানার চেষ্টা করে আসলে কে তার এই টাকা দিয়েছে। ডিম্পল তার বাবাকে অনেক মিস করছিল, তাই সে কান্না করে দেয়। অন্যদিকে জিনাতকে সিড বলে দেয় যে সে এখন বাবা হওয়ার জন্য রেডি না। অপরদিকে অনুরাধা থিয়েটারে রোমিও তখন টাইম মতো আসেনি। তখন সেই মোটা ছেলেটি গিয়ে রোমিওর ভূমিকা নেভায়। এখানে এপিসোড 7 শেষ হয়। এপিসোড 8 এর শুরুতে আমরা দেখি ঋষি আর ডিম্পল অনেক ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের মধ্যে অনেক ভালো সময় কাটাচ্ছে। টেকনোভেতে যখন যায় তখন আনমোলের সাথে একটা লোকের ঝগড়া লাগে ওয়াশরুম ইউজ করা নিয়ে। তো তখন এখানে এসে ক্রিস আনমোলের সাইড নেয়। ক্রিস এখানে সেলেনার সাথে কথা বলতে যায়। সেলেনা ক্রিসকে ধন্যবাদ জানায় যাতে সে নন্দিনীকে হৃদের ব্যাপারে না বলেছে, এজন্য না হলে হৃদের উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হতো। এখানে ক্রিস সেলেনাকে রিকোয়েস্ট করে যাতে তাদের ফ্রেন্ডশিপ ঠিক হয়ে যায় বা তারা যদি আগে বাড়ায়, কিন্তু সেলেনা এখানে না বলে দেয়, বলে অনেক কিছু হয়ে গেছে, এখন আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ঠিক হওয়া সম্ভব না, আর আমিও এখন অনেক বেশি ব্যস্ত। যখন সেলেনা বের হয় দেখে কি হৃদ সেলেনার সামনে। হৃদ আসলে মাফ চাইতে আসছিল, কিন্তু সেলেনা অনেক রেগে যায়। রেগে গিয়ে বলে, তুমি কিভাবে লোকেশন পেয়েছো, আবার হ্যাক করেছো? সেলেনা এই রাগটা ক্রিস এবং হৃদ দুজনের উপরে দেখায়। হৃদকে বলে, তুমি কতটা সেলফিশ, নিজের রাগের জন্য আমাদের এতগুলো মানুষের এতগুলো বছরের কষ্ট সব শেষ করতে যাচ্ছিলাম। সেলেনা দুজনকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ডিম্পল আর ঋষিকে একই রুম থাকতে দেওয়ার জন্য বলে। ঋষির যে কলিগ গুলো আছে তারা ডিম্পলের সাথে শয়তানি করে, কিন্তু এগুলো ডিম্পলের অনেক মাইন্ডে লাগে। তারা এমন ভাবে বলে যে বিয়ের আগে তোমরা একসাথে থাকছো, হ্যাঁ হানিমুন করতেছো, এঙ্গেজমেন্টের পরে শ্বশুরের টাকা, এসব অনেক কিছু বলে যেগুলো ডিম্পলের অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখি ডিম্পল আর ঋষি একসাথে ছিল। অন্যদিকে নন্দিনীকে এসে একজন বলে যে বেটার ভার্সে ভাইরাসে অ্যাটাক করেছে, এখানের ভিতরের ওয়ার্ল্ড গুলো কম্প্রোমাইজ হচ্ছে। এটা শুনে নন্দিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জলদি সিডের কাছে যায় হেল্পের জন্য। অন্যদিকে ঋষি আর ডিম্পল কথা বলছিল, এর মধ্যে ফোন দিয়ে যখন ঋষিকে বলে তখন সে বলে, কি বেটার ভার্স হ্যাক হয়ে গেছে? এটা শুনে ডিম্পল বলে, আবার? তখন ঋষি বলে, আবার মানে তুমি আগে জানতে, আগে কোথাও হয়েছে? ডিম্পল তখন বলে, তো ঋষি এটা নিয়ে অনেক রাগ হয়েছে, সে আগে কেন ঋষিকে বলেনি। ডিম্পল তাকে বোঝাতে চেয়েছিল যে সে সময় সে অনেক প্রেসারে ছিল আর সে চাচ্ছিল না যে ঋষিও প্রেসারে থাকে। এই এক কথায় দুই কথায় ডিম্পলের মুখ থেকে বের হয়ে যায় যে সে আসলে এঙ্গেজমেন্টে যায়নি।
এটা শুনে ঋষি অনেক কষ্ট পায়। বলে, আমি হাসি মুখে সব দায়িত্ব নিতে রাজি ছিলাম, আর তুমি যদি এঙ্গেজমেন্ট নাই চেয়ে থাকো আমাকে বলতা, শেষ মুহূর্তে বলতা, আমি সবকিছু থামিয়ে দিতাম। এরপরে দেখি ঋষি যায় নন্দিনীর কাছে, সে বেটারভার্সের ওয়াল ঠিক করতে, আর হাতে ছিল মাত্র 30 মিনিট। 30 মিনিট পরই নন্দিনীদের প্রেজেন্টেশন ছিল। এখানে ডিম্পল নিজেও তাদের হেল্প করছিল যাতে বেটারভার্সের ভাইরাসগুলো বের করা যায়। সে রিতকে ফোন দিয়ে বলে, তোর থেকে তোর ভাইরাসগুলো বেশি স্মার্ট, তুই তো বের হয়ে এসেছিস কিন্তু ভাইরাসগুলো আমাদের ওয়ার্ল্ডটা খেয়ে ফেলছে, বল কি করব। যখন সে বলে, ডিম্পল তখন বলে যে আসলে প্রত্যেকটা ওয়ার্ল্ডের কোনো না কোনো জিনিস আসলে সেই ভাইরাস দ্বারা অ্যাটাক হয়েছে। আমরা যদি সেই জিনিসগুলো বাদ দিয়ে দিই তাহলে পুরো ভাইরাস ছড়িয়ে পড়ার আগে আমরা বেটারভার্সকে বাঁচাতে পারবো। এরপর তাই ঠিক হয়। ঋষি এবং ডিম্পল সেই ওয়ার্ল্ডের ভিতরে আবার ঢোকে সেই অবজেক্টগুলো বের করার জন্য। তারা সেখানে ঢুকে ঋষির পছন্দের সেই ছবিগুলো, প্যারাগ্লাইডিং, মানে তাদের অনেক প্রিয় প্রিয় জিনিসই সেখান থেকে বাদ দেয়া লাগে। অবশেষে টাইম মতো তারা বেটারভার্স প্রেজেন্ট করতে পারে। নন্দিনী এখানে ডিম্পলকে থ্যাংক ইউ বলতে আসে, কিন্তু ডিম্পল তাকে থ্যাংক ইউ বলে কারণ ডিম্পল জানতে পেরেছিল যে টেকনোভোর এই 2.5 লাখ টাকা আসলে নন্দিনী পে করেছিল ডিম্পলের জন্য। এখানে নন্দিনী বলে, তুমি অনেক ট্যালেন্টেড, আমি ভুল করেছি তোমাকে সিলেক্ট না করে, আর টেকনোভোর এখানে আসা তুমি ডিজার্ভ করতে, তাই আমি শুধু তোমার একটু হেল্প করেছি। এরপর আমরা ডিম্পলের প্রজেক্ট দেখি। ডিম্পল আসলে ওই অ্যাপটাই নিয়ে কাজ করছিল, কিন্তু এখন আর তার থিঙ্কিং বা মেন্টালিটি আগের মতো ছিল না। সে বলে, আমরা মানুষের ছবি রেখে দিই স্মৃতির জন্য, তাহলে আমরা তার ভয়েসটা কেন রাখবো না? আমরা তাকে ফিরিয়ে আনা তো সম্ভব না, কিন্তু আমরা তার কণ্ঠস্বর তো স্মৃতি হিসাবে রাখতে পারি। সবাই ডিম্পলের অ্যাপটি অনেক পছন্দ করে। অন্যদিকে আনমোল বেটারভার্সের ভিতরে গিয়ে বিনির কাছে মাফ চায়। আর প্রেজেন্টে অন্যদিকে জিনাত একটি বাচ্চার অ্যাডপশনের পারমিশন পেয়ে যায়, সেটা নিয়েও কনফিউজড থাকে। এরপর নন্দিনীকে তার সিকিউরিটি মেম্বাররা বলে দেয় যে অলরেডি তাদের এখানে ভাইরাস অ্যাটাক করেছিল আর অলরেডি কেউ অ্যাক্সেস নিয়েছিল। তখন সেখানে সেলিনা ক্রিসকে বাঁচানোর জন্য হৃদের কথা বলে দেয়। সে হৃদের ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নিতে চায়। এর মধ্যেই ঋষি এসে সেখানে সবকিছু নন্দিনীকে বলার ট্রাই করে, কিন্তু ডিম্পল আর সেলিনা অনেক মানা করলেও সে শোনে না। সে বলে দেয় যে সব দোষ আসলে আমার, আমি ফায়ারওয়ালটাকে একটু ড্রপ করেছিলাম ডিম্পলকে সেখানে আনার জন্য। এটা শুনে নন্দিনী অনেক কষ্ট পায়। সে বলে, আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, আমি ভাবতাম তুমি বেটারভার্স নিয়ে এত সিরিয়াস, কিন্তু তুমি এরকম একটা কাজ করবে আমি ভাবিনি। আসলে আমি যাদেরই বিশ্বাস করি তারাই আমাকে ঠকায়। ঋষি, তুমি এখন থেকে আর আমার ইনস্টিটিউটে আসবে না, আমি কোনোদিন আর তোমার মুখ দেখতে চাই না। নন্দিনী রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু ভাঙে না। অন্যদিকে জিনাত এসে সিটকে বলে, আপনি অনেক ভালো ফাদার হতে পারতেন, আপনি অনেক ভালো টিচার, কিন্তু আপনার আমার দুনিয়া আলাদা, আমি আপনার উপর কিছু চাপিয়ে দিতে চাই না। সে সিটকে ডিভোর্সের কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হৃদ প্রিপারেশন নেয়, সে তার মাকে সব সত্যি বলে দেবে যে সে আসলে ছেলে হয়ে থাকতে চায়। আর অন্যদিকে ডিম্পল আর ঋষি একসাথে বসেছিল। তখন ঋষি বলে, আমি আসলে কোনোদিন আইটি সেক্টরের জন্য তৈরি হয়নি। তুমি নন্দিনী ম্যামের কাছে আমার অ্যানিমেশন দিয়েছিলে, তারপরে যত সব। আমি তো আমার ক্যারিয়ারের জন্য কখনো আইটি সেক্টরের কথা ভাবিনি। আমি আমার আগের লাইফেই ফিরে যাব, আমি হায়দ্রাবাদ থেকেও চলে যাব। মানে ঋষি আইটি সেক্টরে নিজের ক্যারিয়ার ড্রপ করছে। নন্দিনী অনেকভাবে কনভিন্স করার ট্রাই করে, কিন্তু ঋষি বলে, এই লাইফ তোমার, তুমি চেয়েছো, আমি না। এরপর ঋষি তার এঙ্গেজমেন্টের রিং ফেরত দিয়ে বলে, ডিম্পল, আমি কখনো তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইনি, তোমার বাবার জায়গায় আমরা কেউ নিতে চাইনি, আমরা শুধু তোমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম, তোমার পাশে থাকতে চেয়েছিলাম। তুমি যেহেতু এঙ্গেজমেন্ট চাও না, তাহলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি। এই বলে তারা একজন আরেকজনকে তাদের এঙ্গেজমেন্ট রিং ফেরত দেয়। এরপর ঋষি বলে, গুড বাই ফিউচার ওয়াইফ। এই বলেই সিরিজটি এখানে শেষ হয়ে যায়। এরকম ইউনিক ও নতুন কোনো মুভি সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।